হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সামনে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম অর্থাৎ যে এলপিপি চ্যাপ্টারটা চলছিল সেই চ্যাপ্টারে আমরা সিমপ্লেক্স মেথডটা নিয়ে স্টার্ট করেছিলাম। আগের ক্লাসে একটা ক্লাস করেছিলাম সিমপ্লেক্স মেথডের প্রপার অঙ্ক দিলে কিভাবে করতে হয়, ওটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম করেছিলাম। ঠিক আছে, আজকে সেই ক্লাসটাকে কন্টিনিউ করছি। ঠিক আছে, আজকে কি করবো, ওই আগের দিন যেমন অঙ্ক করেছিলাম ঠিক সেম টাইপেরই একটা অঙ্ক করাবো। ঠিক আছে, ওখানে দেখো মনে করার চেষ্টা করো, আমরা কি বলেছিলাম জেড মাইনাস সিজে। ঠিক আছে, যদি নেগেটিভ বেরোতো, ঠিক আছে, যদি নেগেটিভ বেরোতো তাহলে আমরা ফার্স্ট ইটারেশন এবং দেন কন্টিনিউ সেকেন্ড ইটারেশন থার্ড ইটারেশন করতাম এবং লাস্টে ডান দিকে একটা মনে করার চেষ্টা করো একটা মিনিমাম রেশিওর একটা কলাম করতাম। ঠিক আছে, আজকে সেই অঙ্ক করব মিনিমাম রেশিও যদি টাই হয়ে যায় সেরকম অঙ্ক কিভাবে করতে হয় সেই টাইপেরই আলোচনা করব। আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। আগের ক্লাসে যে সিমপ্লেক্স মেথড যে আরম্ভ করেছিলাম, যে ইনিশিয়াল টেবিল করেছিলাম, ইনিশিয়াল টেবিলে কি বলেছিলাম জে মাইনাস সিজে যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 বেরোয় তাহলে তো কোনো সমস্যা নেই। যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 না বেরোয় অর্থাৎ জে মাইনাস সিজে এর মান যদি নেগেটিভ বেরোয় তাহলে মিনিমাম রেশিওর একটা কলাম করতাম। সেই মিনিমাম রেশিও যদি টাই হয় কিভাবে করতে হবে তখন সেটাই শেখাচ্ছি। তো দেখো আজকের টপিকটার নাম ডিজেনারেসি ইন সিমপ্লেক্স মেথড। সিমপ্লেক্স মেথডে যদি ডিজেনারেসি অ্যারাইজ হয় সেক্ষেত্রে কিভাবে অঙ্ক করব। দেখো লেখা আছে টাই অর মিনিমাম রেশিও। ঠিক আছে, মিনিমাম রেশিও যদি টাই হয় তাহলে কিভাবে করব। আমরা যে আগের ক্লাস লাস্ট ক্লাসে সিমপ্লেক্স করালাম ওখানে মিনিমাম রেশিও করেছিলাম, পাতা উল্টে দেখো কিন্তু মিনিমাম রেশিও টাই বেরোয়নি। যদি টাই বেরোয় তাহলে ওই অঙ্কটা কিভাবে করতাম সেটাই আজকে শেখাচ্ছি। দেখো কি লেখা আছে, ইউজ সিমপ্লেক্স মেথড ফর সলভ এলপিপি। এই যে কোশ্চেনটা দিয়েছে এটাকে তোমার সিমপ্লেক্স মেথডে সলভ করতে হবে। প্রথমে বলেছে এটা অবজেক্টিভ ফাংশন দিয়েছে, ঠিক আছে দেখতে পাচ্ছ, তারপর সাবজেক্ট টু কনস্ট্যান্ট দিয়েছে এটা। ঠিক আছে, তো এটা কি দিয়েছে জিএলপিপি, জেনারেল লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। এটাকে আমরা এসএলপিপি তে ফর্ম করব অর্থাৎ স্ট্যান্ডার্ড লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম করব। ঠিক আছে, এটা জিএলপিপি দিয়ে দিয়েছে, এটাকে আমরা এসএলপিপি তে সবার প্রথম কনভার্ট করব। তাহলে তোমরা সবার প্রথম এসএলপিপি তে কনভার্ট করো। কনভার্ট করা তো কোনো কঠিন কাজ নয়, আমি আগের ক্লাসে শিখিয়েছি, একবার দেখে নাও মনে পড়ে যাবে। দেখো অ্যানসারটা লেখা আরম্ভ করছি, এখানে লিখবো সলিউশন করে লেখো হ্যাঁ, বাই ইন্ট্রোডিউসিং slack and surplus variable, slack and surplus variable, slack and surplus variables s1, s2, s3। ঠিক আছে, convert the problem সাথে সাথে ঢুকবে। আমি যেমন যেমন করাই তোমরা সেমন তেমন ঢুকবে। দেখো কঠিন কিছু নয়, বারবার বলছি এটা লেকচার 2 চলছে। লেকচার 2 ফার্স্ট দেখলে কিছু বুঝতে পারবে না, লেকচার 1 এর কনসেপ্ট পুরো ক্লিয়ার করার পরে লেকচার 2 দেখো, তাহলে বোঝা যাবে। কারণ আগের ক্লাসে যতটা ডিটেইলসে করেছি আজকের ক্লাসে অত ডিটেইলস করানো সম্ভব হবে না, কারণ আজকে আমি এখানে একটা অঙ্ক করাবো, আমি আরো একটা অঙ্ক করাবো। ঠিক আছে, টাইম তো লাগবেই। তো এইটা হচ্ছে জিএলপিপি ফর্মে দিয়েছে, এটাকে সবার প্রথম তোমাকে এসএলপিপি তে কনভার্ট করতে হবে। কি করে এসএলপিপি তে কনভার্ট করবে সেটাই এখন তোমাকে শেখাচ্ছি। ঠিক আছে, তো দেখো তাই লিখলাম বাই ইন্ট্রোডিউসিং স্ল্যাক এন্ড সারপ্লাস ভেরিয়েবল। স্ল্যাক ভেরিয়েবল আর সারপ্লাস ভেরিয়েবল ইন্ট্রোডিউস করলেই তোমার জিএলপিপি টা এসএলপিপি তে কনভার্ট হয়ে যাবে। তাই লিখেছি বাই ইন্ট্রোডিউসিং স্ল্যাক এন্ড সারপ্লাস ভেরিয়েবল s1, s2, s3 কনভার্ট দ্য প্রবলেম ইন স্ট্যান্ডার্ড ফর্ম, ফুল স্টপ। তো প্রথমে লিখছি ম্যাক্স জেড, দেখো ম্যাক্স জেড কি লেখা ছিল, যেমন লেখা ছিল ঠিক তেমনটি দেখে টোকো, x1 প্লাস 2x2 প্লাস x3 যেমন ছিল তেমন দেখে টুকলাম। সমস্যা ম্যাক্স জেড এর সমস্যা নেই, সমস্যা কনস্ট্যান্টে অবজেক্টিভ ফাংশনে এখনো পর্যন্ত কোনো সমস্যা ক্রিয়েট হয়নি। সমস্যাটা কোথায়, এই সাবজেক্ট টু কনস্ট্যান্ট যেটা আছে না, দেখো এইগুলো এটা ইনইকুয়াল আছে। এই মানে জিএলপিপি টা এসএলপিপি তে কনভার্ট করব না,
যেইগুলো ইনইকুয়াল আছে সেইগুলোকে ইকুয়ালে কনভার্ট করতে হবে। আবার বলছি, ইনইকুয়ালটা ইকুয়ালে কনভার্ট করতে হবে। কি করে করব? আগের ক্লাসে শিখিয়েছিলাম ইনইকুয়ালটা ইকুয়ালে কনভার্ট করতে গেলে কোনো জায়গায় স্ল্যাক ভেরিয়েবল লাগবে, তো কোনো জায়গায় সারপ্লাস ভেরিয়েবল লাগবে, তাই না? তো দেখো সাবজেক্ট টু কনস্ট্যান্টটা লেখো, সাবজেক্ট টু কনস্ট্যান্ট কি ছিল এখানে? 2x1 প্লাস x2 মাইনাস x3 ইকুয়াল টু 2। দেখো দেখো বোঝার চেষ্টা করো, এইটা লেফট সাইড, এটা রাইট সাইড, এই লেফট সাইড আর রাইট সাইডের মাঝে ইকুয়াল টু তখনই বসাতে পারবো কোন দিক বেশি আছে, স্যার রাইটে বেশি আছে, লেফটে কম আছে। তাহলে লেফটে কি করতে হবে? যোগ করতে হবে। কি যোগ করবে? কি যোগ করবে বলো, কি যোগ করবে? শিখিয়েছিলাম স্ল্যাক ভেরিয়েবল যোগ করব। লেখো s1 যোগ করলাম, s1 ব্যাস হয়ে গেল। কি করলাম এখানে? 2x1 প্লাস x2 মাইনাস x3, তাহলে এই সাইডে কিছু যোগ করলেই ইকুয়াল হবে, তাই যোগ করলাম। কি যোগ করব? স্ল্যাক ভেরিয়েবল যোগ করব, ঠিক আছে তো? আচ্ছা, স্ল্যাক ভেরিয়েবলের কস্ট কিন্তু সব সময় 0 হয়, তাই এখানে যেহেতু এখানে স্ল্যাক ভেরিয়েবল অ্যাড করলে, তাই এখানে লিখবে 0s1, ঠিক আছে? এবার নেক্সটটা করো, নেক্সট করো। এই যে কনস্ট্যান্টটা আছে, তাহলে এই কনস্ট্যান্টটা ইকুয়াল করতে গেলে কি করতে হবে বলো? স্যার কোন কনস্ট্যান্টকে ইনইকুয়াল থাকলে ওটাকে ইকুয়াল করতে গেলে যেমন সিচুয়েশন, স্ল্যাক ভেরিয়েবল রাখতে পারে, সারপ্লাস ভেরিয়েবল রাখতে পারে। এবার দেখো এখানে কি ভেরিয়েবল লাগবে, স্ল্যাক না সারপ্লাস? স্যার এখানে লেফটে বেশি আছে, রাইটে কম আছে, তাহলে দুটো ইকুয়াল করতে গেলে এই লেফটটাকে কমাতে হবে, মানে সারপ্লাস ভেরিয়েবল নিয়ে আসতে হবে। সারপ্লাস ভেরিয়েবল দেখো, লেখো মাইনাস 2x1 প্লাস x2 মাইনাস 5x3 মাইনাস s2। আমি কি বললাম? লেফটটাকে কমাতে হবে, লেফটটাকে কমালেই ইকুয়াল হয়ে যাবে। তাহলে ইকুয়াল টু কত হবে? -6। লেখো, যেটা বললাম সেটাই লিখতে হবে, -2x1 প্লাস x2 মাইনাস 5x3 মাইনাস s2 ইকুয়াল টু -6। কমন ব্যাপার, আমি আবার বলছি, এই যে এটা লেফট সাইড আর এটা রাইট সাইড, এই দুটো সাইড এই যে আছে না, এটাকে মাঝখানে এটা ইকুয়াল করতে গেলে কি করতে হবে? কোন দিকে বেশি? স্যার লেফটে বেশি আছে, তাহলে লেফটটাকে কমালে কি ইকুয়াল হয়ে যাবে, তাহলে লেফটটাকে কমালাম। কি কমাবো? সারপ্লাস ভেরিয়েবল। এটা হচ্ছে সারপ্লাস ভেরিয়েবল, ঠিক আছে তো? সব আগে লিখিয়েছি, আগে সব লেখানো, যেগুলো ভালো করে ক্লিয়ার করতে হবে, রেডি করতে হবে এগুলো। আচ্ছা, এরপরে আমি এটাও লিখেছিলাম, আগের ক্লাসের নোটগুলো ফলো করো। কি লেখা ছিল যদি ইকুয়াল টুর পরে, আবার বলছি ইকুয়াল টুর পরে, ঠিক আছে? এই যে সাবজেক্ট টু কনস্ট্যান্ট আছে না, সাবজেক্ট টু কনস্ট্যান্টে যদি ইকুয়াল টুর পরে যদি কোনো নেগেটিভ সাইন থাকে, সেটাকে পজিটিভ করতে গেলে কি করতে হবে? ওই ইকুয়েশনটা -1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে -1 দিয়ে তুমি মাল্টিপ্লাই করে দাও, কি বের হচ্ছে? স্যার 2x1 x2 5x3 প্লাস s2 ইকুয়াল টু 6। দেখো এটাই করা আছে, 2x1 x2 5x3 s2 ইকুয়াল টু 6 হয়ে গেল। লাস্টেরটা 4x1 x2 x3 ইকুয়াল টু 6। তাই তো? কোন দিকে বেশি? স্যার রাইটে বেশি আছে, তাহলে রাইটে বেশি, তাহলে লেফটে কি করলে দুটো ইকুয়াল হবে? স্যার লেফটে যোগ করতে হবে। কি যোগ করব? স্ল্যাক ভেরিয়েবল। তাহলে লেখো স্ল্যাক ভেরিয়েবল s3, ঠিক আছে? এখানে দেখো আমি প্রথম কনস্ট্যান্টে s1 নিয়েছি, এখানে s1 বসিয়েছি, পরেরটা s2 নিয়েছি, তাহলে এখানে s2 বসাবে, 0s2, তারপরটা 0s3, ঠিক আছে? সাজানো কমপ্লিট? হ্যাঁ স্যার কমপ্লিট। তাহলে এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, আর এটা মেইন ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, আর এটা হচ্ছে তোমার 3 নম্বর ইকুয়েশন, ঠিক আছে? এগুলো টুকে নাও। নেক্সট লেখো ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। এখানে লেখো ইনিশিয়াল বেসিক feasible solution. Initial basic feasible solution is given by লেখো x1 equal to x2 equal to x3। যদি x1 x2 x3 তিনটের ভ্যালু যদি 0 হয়, তাহলে s1 কত বেরোবে? দেখো না, এটা 0 এটা 0 এটা 0, তিনটে 0 হয়, তাহলে s1 এর ভ্যালু কত বেরোবে? স্যার 2। s2 এর ভ্যালু কত বেরোবে? স্যার 6। আর s3 এর ভ্যালু কত বেরোবে? স্যার 6। তা টুকে দাও, s1 s2 s3 বেরিয়ে গেল 6, ঠিক আছে? এত অবধি টোকা হলো।
এত অবধি হয়েছে কি, এত অবধি যদি হয়ে যায় তাহলে এই জায়গাটা মুছে দেবো, মুছে তারপর করতে হবে। এত অবধি হয়ে গেছে আশা করছি, তাহলে মুছে দিলাম। তারপর লেখো, তার নিচে লেখো রাইটিং, রাইটিং ইন ম্যাট্রিক্স ফর্ম। লেখো রাইটিং ইন ম্যাট্রিক্স ফর্ম, ম্যাট্রিক্স ফর্মে রাইট করতে হবে। তো ম্যাট্রিক্সে আমরা আগেই করেছি, ফর্মুলা কি, ax ইকুয়াল টু b, ax ইকুয়াল টু b। এখানে a বলতে কোনগুলোকে বোঝাচ্ছে লিখবো, ঠিক আছে, এখানে a বলতে কোনগুলোকে বোঝাচ্ছে লিখবো। আমরা যে সাবজেক্ট টু কনস্ট্যান্ট করেছিলাম এখানে জাস্ট একটু টুকে নিই, নাহলে এখানে রাইটিং টু রাইটিং ইন ম্যাট্রিক্স ফর্ম করতে অসুবিধা হবে। একটু সাজিয়ে নিচ্ছি, 2x1 প্লাস x2 মাইনাস x3, ঠিক আছে তো, প্লাস s1 ইকুয়াল টু 2, তারপর মাইনাস, এটা তো আলটিমেটলি যে ইকুয়েশন দাঁড়িয়েছিল 2x1 প্লাস x2, যেটা মাইনাস ছিল, 2x1 minus x2 plus 5x3 plus s2 equal to 6, আর লাস্ট একটা 4x1 plus x2 plus x3 plus s3 equal to 6, এই দাঁড়িয়েছিল। তো ম্যাট্রিক্স এখানে কি লিখেছি, রাইটিং ইন ম্যাট্রিক্স ফর্ম ax equal to, এটা তোমায় টুকতে হবে না, যাতে আমার অঙ্ক করতে অসুবিধা না হয় তাই টুকে নিলাম এখানটা। এটা কি হবে, এই যে এখানে আছে না x1 x2 x3 s1, এগুলো সবটা বসাবো। এখানে লিখছি x1, এখানে x2 x3 s1 s2। তো x1 এর প্রথমটাই, x1 এর সহগ কত স্যার 2, x2 এর সহগ কত 1, x3 এর সহগ কত -1, ঠিক আছে, s1 এর সহগ কত, সেখানে s1 s2 s3 হবে। x1 এর সহগ কত স্যার 1, আবার তারপরে 2x1, x1 এর সহগ কত 2, x2 এর সহগ কত -1, x3 এর সহগ কত 5, তারপর s2 এর সহগ 1, লাস্ট 4x1, x1 এর সহগ 4, x2 মানে x2 এর সহগ 1, x3 এর সহগ 1, তারপর s3 এটা 1। তো দেখে মনে হচ্ছে দেখো আইডেন্টি ম্যাট্রিক্স, ঠিক আছে, আইডেন্টি ম্যাট্রিক্স করেছিলাম তো, আইডেন্টি ম্যাট্রিক্স পুরো ডায়াগোনালি এক হবে, ঠিক আছে তো। তো এটা 0 এটা 0 এটা 0 এটা 0 এটা 0 এটা 0, ঠিক আছে। এই যে s1 s2 s3 এই তিনটেই কিন্তু দেখেছো প্রথম এখানে s1 s2 s3 এটা আইডেন্টিফাই ম্যাট্রিক্স হয়েছে, আশা করি বোঝা গেছে। তারপর a হলো এবার x, x বলতে কি কি আছে এখানে, x1 x2 x3 s1 s2 s3, আর b কোনগুলো, b হচ্ছে ইকুয়াল টুর পরে যেগুলো আছে, ইকুয়াল টুর পরে, ইকুয়াল টুর পরে কি কি আছে স্যার 2 6 6, টুকে নাও, এত অবধি টুকে নাও আগে। এবার দেখো অঙ্ক আরম্ভ করে দিই। এত অবধি হলো, এরপরে কি করব, এত অবধি হলো, ঠিক তারপরে কি করব, ঠিক আছে, নিচে ধরবেন, এই উপরটাই করেছি, লেখো an ইনিশিয়াল সিমপ্লেক্স টেবিল, এখানে লেখো an ইনিশিয়াল সিমপ্লেক্স টেবিল, an ইনিশিয়াল সিমপ্লেক্স টেবিল, ঠিক আছে তো। এখানে লিখছি, প্রথমে লিখবো সিবি, প্রথমে লিখছি সিবি, তারপর লিখছি বি। সিবি মানে হচ্ছে বেসিক ভেরিয়েবলের কস্ট, বি মানে বেসিক ভেরিয়েবল, তারপর হচ্ছে এক্সবি, এক্সবি কোনগুলো, ওই যে এই যে এক্সবি, এটা হচ্ছে এক্সবি, এটাকে বলছে এক্সবি, ঠিক আছে, এটাকে বলছে এক্সবি, এক্সবি লিখলাম। তারপর হচ্ছে তোমার এই যে এখানে কি কি ছিল এইগুলো পুরো বসাবো, x1 x2 x3 s1 s2 s3, আর xb এর উপরে এখানটা লিখবো cj,
তো এটা দেখে দেখে দাগটা কেটে নাও আগে সবার ফার্স্ট। এটা দেখে দেখে দাগ কেটে নাও। দাগ কাটা হয়ে গেছে আশা করি। এখানে বেসিক ভেরিয়েবল কি কি ছিল? এখানে বেসিক ভেরিয়েবল কি কি ছিল বলতে পারবে? বেসিক ভেরিয়েবল যেগুলোকে অ্যাড করেছো। স্যার কি অ্যাড করেছি? আরে স্ল্যাক ভেরিয়েবল আর সারপ্লাস ভেরিয়েবল যে অ্যাড করলে প্রথমে তোমরা ইনইকুয়ালটাকে ইকুয়াল করার জন্য কি কি অ্যাড করেছিলে? স্যার স্ল্যাক ভেরিয়েবল আর সারপ্লাস ভেরিয়েবল। তার মানে এই যে বি মানে বেসিক ভেরিয়েবল এগুলো লিখবে স্ল্যাক ভেরিয়েবল আর সারপ্লাস ভেরিয়েবল প্রথম সিমপ্লেক্স টেবিলে। তাহলে কি কি ছিল? s1 s2 s3, ঠিক আছে? তো তো দেখো প্রথমে এখানটায় লিখবো cj। সে cj তে কি লিখবো? ওই যে প্রথমে দেখো কোশ্চেনে প্রথমে কি লেখা ছিল? ম্যাক্স জেড। মনে করার চেষ্টা করো কি লেখা ছিল, আমি লিখছি, তোমাদের লিখতে হবে, এটা বোঝানোর চেষ্টা করছি, এটা লিখছি কারণ তোমাদের লেখা আছে খাতায়। ম্যাক্স জেড কি লেখা ছিল দেখো কোশ্চেনে, ম্যাক্স জেড কি লেখা ছিল? স্যার x1 প্লাস 2x2 প্লাস x3, তারপর লিখেছিলাম 0s1 0s2 0s3, ঠিক তো? তাহলে x1 এখানে হবে 1, 2x2 এখানে হবে 2, x3 হবে 1, s1 0 0 0। তাহলে হয়ে গেল এখানে। এইবার এখানে দেখে দেখে বসাও। এই যে প্রথম যে ইনিশিয়াল সিমপ্লেক্স টেবিল আছে এখানে যেটা a আছে এইগুলো দেখে দেখে এখানে তুলে দাও, ব্যাস আর কোনো কাজ নেই। 2 1 -1, তারপর যে 1 0, এটা ভুল হয়েছে, এখানটা লেখাটা ভুল হয়েছে, এক মিনিট জাস্ট ওয়েট। এখানে আমি লিখিনি, এখানে কি লিখতে হবে? এই যে বেসিক ভেরিয়েবলের কস্ট গুলো, বেসিক ভেরিয়েবল s1 এর cos 0, s2 এর cos 0, s3 এর cos 0, এখানে লিখে দাও 0 0 0। তারপর xb কোনটা? এই যে এটা হচ্ছে xb 2 6 6, এটা লিখো 2 6 6। এবার লিখো, এবার এগুলো পুট করো, এটা পুট করো 2 1 -1 1 0 0, তারপর 2 -1 5 2 -1 5 2 -1 5 0 1 0 0 1 0, লাস্ট 4 1 1 4 1 1 0 0 1। তুমি দেখো আমি যেটা বলেছিলাম এই যে এখানে বেসিক ভেরিয়েবলে যেগুলো থাকবে, বেসিক ভেরিয়েবল কি কি আছে এখানে প্রথম স্টেজে কি কি আছে? স্যার s1 s2 s3। বেসিক ভেরিয়েবলে যা থাকবে তারা সব আইডেন্টিফাই ম্যাট্রিক্স হবে থাকবে, ঠিক আছে? ঠিক আছে, এখানে কি ফর্মে থাকবে? আইডেন্টিফাই ম্যাট্রিক্স ফর্মে থাকবে। তো হয়ে গেল তো কি স্যার? বুঝতে পেরেছি, বুঝেছো তো? দেখো s1 s2 s3 কি ফর্মে আছে? স্যার আইডেন্টিফাই ম্যাট্রিক্স ফর্মে আছে। আইডেন্টিফাই ম্যাট্রিক্স কেমন ছিল? ধরো আমি আগের দিন বলেছিলাম 2 * 2 প্রপার্টি থাকে, তাহলে এরকম হয় 1 0 0 1, ঠিক আছে? আর 3 * 3 প্রপার্টি থাকলে এরকম হয় 1 0 0 0 1 0 0 0 1, ঠিক আছে? হয়ে গেল। এরপরে কি করতে হয়? এখানে লেখো zc বের করার নিয়মটা কি? cb, ঠিক আছে? zc বের করার ফর্মুলা হচ্ছে cb ইনটু xj, cb ইনটু xj, cb ইনটু xj। cb হচ্ছে এইটা, ঠিক আছে? আর xj তে এইগুলো। দেখো কি করে করব, মন দিয়ে শোনো। এই 0 এর সাথে 2 গুণ করব, ঠিক আছে? তারপর 0 এর সাথে 2 গুণ করব, ঠিক আছে? তারপর 0 এর সাথে 4 গুণ করব, করে যেটা হবে সেটা এখানে বসাবো। আমি বলছি, বলো তোমরা নিজেরা বলো, 0 এর সাথে 2 গুণ করলে কত হয়? স্যার 0। 0 এর সাথে 2 গুণ করলে কত হয়? 0। 0 এর সাথে 4 গুণ করলে 0, তাহলে আলটিমেটলি এটা 0ই হচ্ছে। আবার দেখো 0 এর সাথে 1 গুণ করলে 0, 0 এর সাথে -1 গুণ করলে 0, 0 এর সাথে 1 গুণ করলে 0, এটাও 0ই হচ্ছে। তারপর 0 এর সাথে -1 গুণ করলে 0, 0 এর সাথে 5 গুণ করলে 0, 0 এর সাথে 1 গুণ করলে 0, এটা 0ই হচ্ছে, ঠিক আছে? 0 এর সাথে 1 গুণ করলে 0, 0 এর সাথে 0 গুণ করলে 0, 0 এর সাথে 0 গুণ করলে 0, এটা 0ই হচ্ছে, ঠিক আছে তো? তারপর s2 ঘরটা করব, 0 এর সাথে 0 গুণ করলে 0, 0 এর সাথে 1 গুণ করলে 0, 0 এর সাথে 0 গুণ করলে 0, এগুলো আগের দিন বলেছিলাম, নতুন করে বোঝানোর কিছু নেই। তারপর 0 এর সাথে 0 গুণ করলে 0, 0 এর সাথে 0 গুণ করলে 0, 0 এর সাথে 1 গুণ করলে 0, এখানে লিখে দিলাম 0।
তো এই জেড জেটা কি করে করছি, একদম ইজি। জেড জে বের করার ফর্মুলা কি, সিবি স্যার এই ঘরটা এক্স জে এই যে এই এটা হচ্ছে একটা এক্স জে মানে x1 x2 x3 x4 সরি s1 s2 s3, তাহলে এক্স জে বুঝতে পারছো কোনগুলো, স্যার বুঝতে পেরেছি। তারপরে ঘরটা কি হবে, তারপরে ঘরটা হবে zj মাইনাস cj, লিখো তারপরে ঘরটা লিখো zj মাইনাস cj। zj কোনটা স্যার, zj এটা বের করলে না cj উপরে দেখো, 0 থেকে একবার দিলে কত হবে স্যার মাইনাস 1, 0 থেকে দুইবার দিলে মাইনাস 2, 0 থেকে একবার দিলে মাইনাস 1, 0 থেকে 0 বার দিলে 0 0 0। এই ঘরটার কোনো দরকার নেই, মুছে দিচ্ছি। ঠিক আছে, মুছে দিয়ে এটা হয়ে গেছে। এবার কি করবে, এই যে zj মাইনাস cj করে আমার যে এখানে যে বের করতে হয় না zj মাইনাস cj, এটা সব সময় 0 বা 0 এর বেশি বের করতে হবে। zj মাইনাস cj এর ভ্যালু সব সময় 0 বা 0 এর বেশি বের করতে হবে। ঠিক আছে, 0 এর কম হলে কিন্তু চলবে না, 0 এর কম হলে চলবে না, 0 বা 0 এর বেশি হতে হবে। তাহলে এই স্টেজে zj মাইনাস cj এর মান কি 0 বা 0 এর বেশি হয়েছে না স্যার, বেশি হয়নি। এই দেখো x1 এ মাইনাস বেরিয়েছে মানে, ঠিক আছে, এখানে মাইনাস 1 বেরিয়েছে, এখানে মাইনাস 2 বেরিয়েছে, এখানে মাইনাস 1 0 0 0। তাহলে নিয়মটা কি স্যার, কোন মাইনাসটাকে সিলেক্ট করতে হবে, এখানে যে তিনটে মাইনাস আছে আমাদের নিয়ম হচ্ছে, আমি তোমাকে বলে দিচ্ছি, এই zj মাইনাস cj এর ভ্যালু কি করতে হবে, এর ভ্যালু সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে, 0 বা 0 এর বেশি হতে হবে। যদি 0 বা 0 এর বেশি না হয় তাহলে তোমাকে ফার্দার স্টেপ করতে হবে। ঠিক আছে স্যার, তাহলে zj মাইনাস cj এর মান তো এখানে 0 বা 0 এর বেশি হয়নি, 0 বা 0 এর বেশি হয়নি, তাহলে কি ফার্দার স্টেপ করতে হবে, হ্যাঁ ফার্দার স্টেপ করতে হবে। ঠিক আছে, তাহলে এই স্টেপ কি করে করতে হয় দেখতে হবে। এখানে তো এই তিনটে 0 আর এই তিনটে মাইনাস আছে, যেই মাইনাসটা সবচেয়ে বেশি অর্থাৎ মাইনাস 2 সেটাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, যেটা সবচেয়ে বেশি মাইনাস আছে সেটাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ মাইনাস 2 টাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ 2 মানে এই কলামটাকে সিলেক্ট করতে হবে, যেই কলামটা সিলেক্ট করলাম এটাকে মার্ক করে দাও। এই যে এই কলাম, এই কলামটাকে লিখে দিচ্ছি, এটাকে কি বলে, এটাকে বলে তোমার কি কলাম, এটাকে বলে তোমার কি কলাম। ঠিক আছে, এবার এরপরে একটা ঘর করতে হবে মিনিমাম রেশিও। ঠিক আছে, এই ঘরটা আগে কখনোই করবে না, কারণ তোমার পক্ষে জানা সম্ভব নয় প্রথম অবস্থায় zj মাইনাস cj মানে তোমার মিনিমাম রেশিও করতে হবে কি করতে হবে সেটা তোমার পক্ষে কখনোই জানা সম্ভব নয়। তুমি যতক্ষণ এই পুরো টেবিলটা কমপ্লিট না করবে ততক্ষণ তুমি কি করে বুঝবে। ঠিক আছে, zj মাইনাস cj কখনোই তোমার পক্ষে জানা সম্ভব নয়, প্রথম স্টেজে নেগেটিভ হবে না পজিটিভ এগুলো কিচ্ছু বলতে পারবে না। তাহলে প্রথমে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, এখানটায় প্রথমে মিনিমাম রেশিওর ঘর করবে না, ফাঁকা রাখবে। ঠিক আছে, মিনিমাম রেশিওর ঘর কখন করতে হবে, যদি zj মাইনাস cj যদি নেগেটিভ বেরোয় তখনই মিনিমাম রেশিওর ঘর করতে হবে। তাহলে এখানে মিনিমাম রেশিওর ঘর করতে হবে। মিনিমাম রেশিও বের করার ফর্মুলা কি আমি আগের ক্লাসে করেছিলাম, কি করেছিলাম, xb ডিভাইডেড বাই কি কলাম, এখানে কি কলাম কোনটা স্যার x2, xb বাই x2। তাহলে এখানে xb কত 2, এখানে হচ্ছে 2 ভাগ কি কলাম কোনটা স্যার, কি কলাম এটা 2 ভাগ 1, তাহলে কত হচ্ছে 2। তারপরটা 6 বাই মাইনাস 1। আচ্ছা আরেকটা কথা লিখে দিই, মিনিমাম রেশিও করব, তবে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, এখানে লিখে রাখো x2 গ্রেটার দ্যান 0 হবে। এই যে কি কলামের ভ্যালু সবসময় 0 এর বেশি হতে হবে, কি কলামের ভ্যালু সবসময় 0 এর বেশি হতে হবে, এটা মাথায় রাখতে হবে, কি কলামের ভ্যালু সবসময় 0 এর বেশি হতে হবে। তাহলে এখানে যেখানে কি কলামের ভ্যালু 0 এর বেশি নয়, তাহলে সেটাই করতে হবে না। এখানে দেখো তুমি বলতে চাইছো স্যার এখানে তাহলে হবে 6 বাই মাইনাস 1, আমি বলছি এটা করার দরকার নেই। স্যার কেন করার দরকার নেই, x2 এর ভ্যালু সব সময় কি হবে 0 বা 0 এর বেশি, মানে তোমার পজিটিভ হতে হবে। ঠিক আছে, x2 এর ভ্যালু সবসময় 0 এর বেশি হতে হবে, মানে পজিটিভ হতে হবে। এ তো নেগেটিভ, করে কি লাভ, কোনো দরকার নেই, এই ঘরটা ফাঁকা রাখবো, তারপরে ঘরটা 6 বাই 1, তাহলে কত হচ্ছে 6। দেখো আমি অঙ্ক শুরুতেই বলেছিলাম এটা হচ্ছে কিরকম সিমপ্লেক্স মেথডের অঙ্ক, ডিজেনারেসি কখন, যদি মিনিমাম রেশিওতে টাই হয়।
তা এই স্টেজে কি মিনিমাম রেশিও টাই আছে? না স্যার, এখানে তো কোনো টাই হয়নি। আচ্ছা, এই স্টেজে হয়নি, কি পরের স্টেজে হবে না এমন কোথাও লেখা আছে? এই স্টেজে হয়নি তো পরের স্টেজে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তুমি বলবে স্যার আপনি তো অঙ্কটা করেছেন মিনিমাম রেশিও টাই এর অঙ্ক, তো মিনিমাম রেশিও টাই হলো না, আরে এই স্টেজে হয়নি পরের স্টেজে আসবে। তো দেখো এরপরে মিনিমাম রেশিও কি করতাম, এই দুটোর মধ্যে যেটা ছোট, ছোট কোনটা? 2, এই ঘরটাকে চুজ করতাম। তাহলে এই ঘরটাকে চুজ করবো, মানে এটা এই যে এই ঘরটা, এটাকে বলে কি কি রো, এটাকে বলে কি কি রো, এটাকে বলে কি রো। ঠিক আছে, আর এই যে এক, এটাকে বলে কি এলিমেন্ট, এটাকে বলে কি এলিমেন্ট, এটাকে বলে কি এলিমেন্ট। ঠিক আছে, ঠিক আছে। তার মানে এখানে এখানে কোনটা ইনকামিং? x2 টা ইনকামিং, এটা হচ্ছে ইনকামিং, এটা হচ্ছে ইনকামিং ফ্যাক্টর। ঠিক আছে, ঠিক আছে, এটাকে বলে ইনকামিং। আর আউটগোয়িং কোনটা? স্যার s1 টা হচ্ছে আউটগোয়িং, এটা হচ্ছে আউটগোয়িং। তাহলে বোঝা গেল? স্যার বোঝা গেছে। পরের টেবিলটা করো, পরের টেবিলটা করো। পরের টেবিলটা কি লিখবো? ফার্স্ট ইটারেশন। একই রকম ভাবে সাজাতে থাকো। সিবি, তারপর বি, এক্স বি, x1, x2, x3, s1, s2, s3। xb এর উপরে কি লিখেছিলাম? cj। cj যেমন ছিল দেখে দেখে বসিয়ে দাও। 1 2 1 1 2 1 এপিএল 0। আচ্ছা, এবার বেসিক ভেরিয়েবল গুলো চুজ করো। এখানে এই যে বেসিক ভেরিয়েবল আগেরটাই ছিল ইনিশিয়াল সিমপ্লেক্স টেবিলে বেসিক ভেরিয়েবল কি কি ছিল স্যার? s1 s2 s3। তার মধ্যে কোনটা বেরিয়ে গেছে? আউটগোয়িং কোনটা স্যার? s1 আউটগোয়িং হয়েছে। ইনকামিং কে হয়েছে স্যার? ইনকামিং x2 হয়েছে। অর্থাৎ s1 এর জায়গায় তুমি x2 লিখবে, s1 এর জায়গায় x2 লিখবে। তারপর যেমন ছিল তেমন বসিয়ে দাও s2 s3। x2 এর কস্ট কত স্যার? x2 এর কস্ট তো 2, এখানে লিখো 2। ঠিক আছে, তারপর s2 এর কস্ট 0 আর s3 এর কস্ট 0। xb এইগুলো জানো না? এইগুলো তোমাকে এবার এই ঘরগুলো তোমাকে এক এক করে ফিল আপ করতে হবে। কি করে ফিল আপ করতে হবে তোমাকে সব শিখিয়ে দিচ্ছি। দেখো কি করে ফিল আপ করতে হবে তোমাকে দেখিয়ে দিচ্ছি। আগের দিন তো করেছিলাম, অনেকটা লেন্থি হয়ে গেছিল। আজকে একটা শর্টকাট টেকনিক আছে, শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করো। যদি তোমাদের ভালো লাগে তো শর্টকাট টেকনিকটাই অ্যাপ্লাই করবে। এটাকে কি বলে? এটাকে বলে রো 1, এটাকে বলে রো 2, এটাকে বলে রো 3। তেমনি এটাকে কি বলে ছোট্ট করে লিখতে হবে, এখানে জায়গা নেই। এটাকে বলে রো 1 ড্যাশ, এটাকে বলে রো 2 ড্যাশ, আর এটাকে বলে রো 3 ড্যাশ। ঠিক আছে? তো তোমরা আমাকে বলো এই ফার্স্ট যে ইনিশিয়াল যে সিমপ্লেক্স টেবিল ছিল, এখানে এখানে কি রো কোনটা স্যার? কি রো হচ্ছে r1 টা হচ্ছে কি রো, r1 টা কি রো। তো r1 যদি তোমার কি রো হয় আগের টেবিলে,
তাহলে এই টেবিলে তোমার r1 ড্যাশ কি করে বের করব বলো, r1 ড্যাশ। দেখো নিয়ম হচ্ছে আগের টেবিল থেকে, শর্টকাট টেক্সটটা বলছি, আগের টেবিল থেকে পরের টেবিলটা কি করে বের করতে হবে। আগের টেবিলে তোমাকে দেখতে হবে কি রো কোনটা আছে, ঠিক আছে। আগের টেবিলে কি রো ছিল, রো 1, রো 1 কি রো ছিল, যে কোনোটাই কি রো হতে পারে, রো 1 হতে পারে, রো 2 হতে পারে, রো 3 হতে পারে। আগের টেবিলে কি রো কে ছিল, আগের টেবিলে কি রো ছিল হচ্ছে তোমার r1। তাই আমি এখানে r1 ড্যাশের মানটা আগে বের করব। স্যার কি করে করব, এই রো 1 থেকে রো 1 কে কি দিয়ে ভাগ করব, কি এলিমেন্ট কোনটা, এইটা হচ্ছে কি এলিমেন্ট দিয়ে ভাগ করব। কি এলিমেন্ট ছিল 1, তার মানে এই যে r1 ছিল এই পুরোটাকে 1 দিয়ে ভাগ করো। তাহলে 2 কে 1 দিয়ে ভাগ করলে কত হয় স্যার 2 হয়। তারপর 2 কে 1 দিয়ে ভাগ করলে কত হয় স্যার 2 হয়। তবে 1 কে 1 দিয়ে ভাগ করলে কত হয় 1 হয়। মাইনাস 1 কে 1 দিয়ে ভাগ করলে কত হয় -1 হয়। 1 কে 1 দিয়ে ভাগ করলে কত হয় 1 হয়। 0 কে 1 দিয়ে ভাগ করলে 0 হয়। 0 কে 1 দিয়ে ভাগ করলে 0 হয়। তাহলে প্রথমটা হয়ে গেল। তারপর কি করব, তারপর হচ্ছে r-2 বার করব। স্যার কি করে বার করতে হবে, দেখো এটা করার আগে বেসিক ভেরিয়েবল ঘরের দিকে তাকাও। হ্যাঁ স্যার তাকিয়েছি, বেসিক ভেরিয়েবল কি কি আছে স্যার, x2 s2 s3, ঠিক আছে। বেসিক ভেরিয়েবল সব সময় আইডেন্টিফাই ম্যাট্রিক্স, আমি আগের ক্লাসে শিখিয়েছিলাম x2 s2 আর s3 আইডেন্টিফাই মানে 1 0 0 0 1 0 0 0 1, এগুলো রাফ টুকতে হবে না। তাহলে x2 কি হচ্ছে স্যার 1 0 0 1 0 0, s2 0 1 0, s3 0 0 1, ঠিক আছে হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। এই ঘরের দিকে তাকাও, ইনিশিয়াল সিমপ্লেক্স টেবিলের দিকে তাকাও। স্যার তাকিয়েছি x2 ঘরের দিকে তাকাবে, দেখো সব ঘর না, সব ঘরের দিকে তাকাতে হবে না, কি এলিমেন্ট, সরি এটা কি জানো, হ্যাঁ এটা কি কলামে ঘরের দিকে তাকাও, কি কলাম ঘরের দিকে তাকিয়েছো স্যার তাকিয়েছি। এখানে কত ছিল স্যার, এটা ছিল -1, তো আমি এখানটায় লিখছি, এটা তো পরে লিখবো ফর্মুলাটা। -1 এর সাথে, মন দিয়ে শোনো, -1 এর সাথে কি করলে, মাইনাস এই এখানে কি -1, এই -1 এর সাথে কি করলে x2 0 হবে। -1 এর সাথে কি করলে 0 হবে বলো স্যার, -1 এর সাথে যদি +1 করেন তাহলেই 0 বেরোবে, ঠিক আছে। -1 এর সাথে কি করলে 0 বেরোবে স্যার, -1 এর সাথে +1 করলে 0 বেরোবে। মন দিয়ে শোনো, আমার r1 ড্যাশ কমপ্লিট, আমি r2 ড্যাশ আর r3 ড্যাশ করব। আমি প্রথমে r2 ড্যাশ করছি, স্যার কি করে বের করব r2 ড্যাশ, মানে r2 ড্যাশ করার জন্য তোমাকে আগের টেবিলটা দেখো, আগের টেবিলে x2 এর ঘরটার দিকে তাকাও, কত আছে এখানে স্যার -1, তো -1 এর সাথে কি করলে, এখানে -1, এই -1 এর সাথে কি করলে এই x2 এর ঘরটা এদিকে তাকাও, এই যে এটা 0 হবে। -1 এর সাথে কি করলে 0 হবে স্যার, +1 করলে 0 হবে, +1 করলে 0 হবে। তাহলে -1 মানে কোন ঘরটাকে নিয়েছো স্যার, r2 কে নিয়েছি, তাহলে এখানে লেখো r2 কে নিয়েছি। তা -1 এর সাথে কি করলে 0 হলো স্যার, +1 করতে হবে, +1, তার মানে একটু বুঝতে হচ্ছে প্লাস। স্যার কি প্লাস করব, কোন রো প্লাস করব, দেখো আমি তোমাকে বলছি কোন রো প্লাস করব। এখানে 1, তো তোমাকে r1 ড্যাশটা প্লাস করতে হবে, r1 ড্যাশ। স্যার r1 ড্যাশ কেন, অ্যাকচুয়ালি দেখো পার্টিকুলার তুমি যেই রোটা বের করতে চাও, সেটা কি করে বের করব, এই যে এখানে যে তোমার কি রো ছিল, কি রোর সাহায্য নিতে হবে, তো এই জিনিসটা একদম ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। -1 ছিল, -1 এর সাথে কি করলে 0 হবে স্যার, -1 এর সাথে +1 করলে 0 হবে। তো -1 মানে কি, দেখো r2 লিখে দিয়েছি, 0 হতে হবে, কি করলে +1 করলে, দেখো না +1 কোনটা, এই যে এই r1 এটা নিতে হবে। তার মানে ফর্মুলাটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, কিভাবে করবে r-2টা কি করে করবে, যে কোনো পার্টিকুলার রো অপারেশন কি করে করতে হবে। তুমি পার্টিকুলার যেই রোটা বের করতে চাইছো, ঠিক আছে, তুমি কোনটা বের করতে, r-2 বের করতে যাচ্ছ, তাহলে তার সেই r2টা নেবে, r-2 না, তুমি r-2 জানো না, এখানে r-2 মানে এটা 0 বের করতে হবে, এই ব্যাপারটা তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে।
আমি আবার বলে দিচ্ছি, এই আট ড্যাশ টুটা কি করে বার করব? এই মাইনাস ওয়ান এর সাথে কি করলে জিরো হবে? এই মাইনাস ওয়ান এর সাথে কি করলে জিরো হবে? তাহলে স্যার এই মাইনাস ওয়ান এর সাথে যদি আপনি প্লাস ওয়ান করেন তাহলে জিরো হবে। তাহলে এই মাইনাস ওয়ানটা এখানে লিখলাম, এইটা মানে এই আট টুটা এখানে লিখলাম, ঠিক আছে? তার সাথে প্লাস ওয়ান করতে হবে। প্লাস ওয়ান মানে হচ্ছে আট ড্যাশ ওয়ান, আট ড্যাশ ওয়ান। তুমি দেখো সব মিলিয়ে যাবে। তো দেখো এখানটায় তোমাকে আগে আট টুটা বের করো, আট টুর মান বের করো, রাফ করবে, রাফে করতেই হবে এটা। আট টু, আট টু কত ছিল? আট টু এই যে 6 2 মাইনাস 1, 6 2 মাইনাস 1, 5 0 1 0, 5 0 1 0, 8 টু। আর কি আছে? 8 ড্যাশ 1, 8 ড্যাশ 1, ঠিক আছে? 8 ড্যাশ 1 কত ছিল? এই দেখো 2 2 1 মাইনাস 1, 2 2 2 2 1 মাইনাস 1, 2 2 1 মাইনাস 1, 1 0 0, 1 0 0, এগুলো যোগ করতে হবে। যোগ করলে কি হবে? 6 আর 2 যোগ করলে 8, 2 আর 2 4, 1 মাইনাস 1 0, 5 মাইনাস 1 4, 1 1 0। এখানে কত হবে? 8 4 0 4 1 1 0, ঠিক আছে? তো এটা মুছে দিয়ে এবার 8 ড্যাশ 3 করব। কি করব? 8 ড্যাশ 3। দেখো তুমি নিজেই বলতে পারবে 8 ড্যাশ 3, ঠিক আছে? 8 ড্যাশ 3 মানে এটা, এই যে এখানে কত ছিল স্যার? 1 ছিল। 8 ড্যাশ 3 এটা তো 1। টার্গেট দেখেছো? সেই কি রোড কি কলামটাকে টার্গেট করছি। 8 ড্যাশ ছিল কত? 1। 1 এর সাথে কি করলে, এখানে লেখো, 1 এর সাথে কি করলে, 1 এর সাথে কি করলে 0 হবে? স্যার 1 এর সাথে মাইনাস 1 করলে 0 হবে, ঠিক তো? এই যে এই 1, এই যে এই এখানে 1 আর এখানে কত? 0। কোনটা? আমি x টাকে টার্গেট করছি। 1 এর সাথে কি করলে 0 হবে? স্যার 1 এর সাথে মাইনাস 1 করলে 0 হবে, 1। মানে কোনটা? 8 3। এখানে লিখলাম 8 3 মাইনাস, ঠিক আছে? স্যার এই বুঝতে পেরেছি, কিন্তু এই একের এটা কত লিখবো? এখানে কোন একটা বলছে? 1 এর সাথে কি করলে 0 হবে? এখানে এই 1 আর এই 0, 1 এর সাথে কি করলে 0 হবে? 1 বাদ দিলে। কোন 1 বাদ দেবো? কোন 1 বাদ দেবো? ঠান্ডা মাথায় বলবে স্যার এখানেও তো 1 ছিল, কোন 1? না, এই 1 এর কথা বলা হচ্ছে না, ঠিক আছে? কোন কি করলে 0 হবে? দেখো এখানে কি হচ্ছে, এই 1 এর সাথে কি করলে 0 হবে? 1 এর সাথে মাইনাস 1 করলে। তার মানে লেখো এখানে 8 ড্যাশ 1, 8 ড্যাশ 1 বাস। তার মানে পার্টিকুলার তুমি যেটাই বের করতে চাইছো সেটা কি করে বের করবে? তুমি 8 ড্যাশ 3 বের করতে চাইছো, তার মানে কি করবে? 8 ড্যাশ 3 অথবা তোমাকে থার্ড রো টার্গেট করতেই হবে। থার্ড রো প্রিভিয়াস টেবিলের, আগের টেবিলের থার্ড রো, সেটাও লিখবো, ঠিক আছে? আর মাইনাস কি করে হলো বললাম, 1 এর সাথে কি করলে 0 হবে? স্যার মাইনাস 1 করলে, তাই জন্য মাইনাস সাইন বসে গেছে। আর এখানে কোনটা তোমাকে টার্গেট করতে হবে? তোমার কি রো, কি রোটাকে টার্গেট করতে হবে, সেটা কি রোটা এখানে লিখেছি, ঠিক আছে? তো বুঝতে পেরেছো তো? তাহলে এটা করো। এবার এখানে লেখো 8 3, 8 3 কত ছিল? স্যার 8 3 ছিল এই যে 6 4 1 1 0 0, তারপর আছে 8 ড্যাশ 1। 8 ড্যাশ 1 কোনটা? এই যে 8 ড্যাশ 1, 2 2 1 মাইনাস 1, 2 2 1 মাইনাস 1, 1 0 0, এটা মাইনাস করব। 6 থেকে 2 বাদ দিলে 4, 4 থেকে 2 বাদ দিলে 2, 1 থেকে 1 বাদ দিলে 0। আচ্ছা এটা হবে 2, এটা হবে মাইনাস 1 0, 1 মাইনাস 0 করলে 1। তো লেখো এখানে 4 2 0 2 মাইনাস 1 0 1, ঠিক আছে? হয়ে গেল এত অবধি। এই যে এটা হচ্ছে শর্টকাট টেকনিক, এটা যদি বুঝতে অসুবিধা, আগের দিন যেভাবে শিখিয়েছি সেইভাবে করলে হবে। এটা শর্টকাট টেকনিক, ঠিক আছে? আমি আবার বলে দিচ্ছি, এই 8 ড্যাশ 3 বলো বা 8 ড্যাশ 2 বলো, এই যে আগের টেবিলে তো, ঠিক আছে, আগের টেবিলে দেখো R1 R2 R3, এখান থেকে একবারে হয়ে যাবে কোনটা? তুমি যেটা কি রো পেয়ে যাবে, কি রো থেকে কি রো কোনটা পেয়ে যাবে? R1, তাহলে এখানে এই জন্য 8 ড্যাশ 1 ডাইরেক্ট হয়ে গেল। কি করে হলো? ওই কি রোকে, ঠিক আছে, কি বলেছিলাম, ওই কি রোকে তুমি যদি কি এলিমেন্ট দিয়ে ভাগ করে দাও,
ঠিক আছে, কি রোকে যদি তুমি কি এলিমেন্ট দিয়ে ডিভাইড করে দাও তাহলে তোমার r-1 বেরিয়ে যাবে। কিন্তু এখন তোমাকে r2টা বার করতে হবে, r-2 বার করতে হবে। কি করে r-2 বার করব? অর্থাৎ -1 এর সাথে কি করলে, -1 এর সাথে কি করলে 0 বেরোবে, +1 করলে -1 এর সাথে। তার মানে কি এই r2, তোমাকে এই r2টাকে টার্গেট করছোই, এই r2 এর সাথে কি করলে এখানে 0 বেরোবে, এই 0টা বেরোবে। ঠিক আছে, সেক্ষেত্রে কি করবে, তোমার এখন কোনটা বেরিয়ে গেছে? স্যার আমার তো r1 বেরিয়ে গেছে, r-1 বেরিয়ে গেছে, এই r-1 এইটাই হচ্ছে ব্যাপার। তারপর স্যার তাহলে আপনি r'3টা আরেকবার বলে দিন। r'3 মানে এই 1 এর সাথে কি করলে 0 বেরোবে, 1 এর সাথে কি করলে মানে এই r3 এর সাথে কি করলে 0 বেরোবে, এই 0টা বেরোবে স্যার 1 এর সাথে -1 করলে 0 হবে। টার্গেট করতে হবে তোমার যেটা বেরিয়ে গেছে, কোনটা? r'1 মাইনাস আর এটা প্লাস, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, হয়ে গেল, এগুলো মুছে দিলে, এগুলো দরকার নেই আমার। ঠিক আছে, এবার করব হচ্ছে z করে দেখো। দেখো 2 এর সাথে z ফর্মুলা কি ছিল স্যার? cb, এর সাথে তোমাকে x দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো দেখো 2 এর সাথে 2 গুণ করলে 4, 0 এর সাথে 4 গুণ করলে 0, 0 এর সঙ্গে গুণ করলে 0, কোনো ব্যাপার না, শুধু এটার সাথে 4 হচ্ছে। এখানে কত হবে? 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে, বাকি তো সব 0ই হবে। আবার 2 এর সাথে -1 গুণ করলে কত হবে? -2, 2 এর সাথে 1 গুণ করলে কত হবে? 2, এটা কত হবে? 0, এটাও 0। তারপর কি হবে? zj cj, তাহলে কত হবে? দেখো zj কত ছিল স্যার? zj ছিল 4, 4 থেকে 1 বাদ দিলে 3, 2 থেকে 2 বাদ দিলে 0, -2 থেকে -1 বাদ দিলে -3, 2 থেকে 0 বাদ দিলে 2, 0 থেকে 0, 0। এবার দেখো zj cj কি 0 বা 0 এর বেশি বেরিয়েছে? zj cj 0 বা 0 এর বেশি বেরিয়েছে? যদি 0 বা 0 এর বেশি বেরিয়ে যায় তাহলে অঙ্ক এখানেই শেষ। না স্যার বেরোয়নি, তাহলে অঙ্ক শেষ নয়। দেখো নেগেটিভ বেরিয়েছে, যেটা নেগেটিভ বেরোবে সেই ঘরটাকে চুজ করো, এই ঘরটাকে চুজ করো, মানে উপরে ওঠো। ঠিক আছে, তো তার মানে এটাকে কি বলে? এটাকে কি বলে স্যার? এটা হচ্ছে ইনকামিং ভেক্টর, এটাকে লিখলাম ইনকামিং ভেক্টর, এটাকে বলে ইনকামিং ভেক্টর। তার পাশাপাশি এটাকে বলা হয় কি কলাম, কি কলাম। এবার মিনিমাম রেশিও করা শিখেছি স্যার, মিনিমাম রেশিও শিখেছেন, এখানে লেখো মিনিমাম রেশিও। মিনিমাম রেশিও বের করার ফর্মুলাটা কি? মিনিমাম রেশিও বের করার ফর্মুলা হচ্ছে তোমার xb ডিভাইড বাই x3, xb ডিভাইডেড বাই x3। আর একটা কথা, এই যে এখানে যে x3 বেরোলো, এটা 0 এর বেশি হতে হবে, 0 এর বেশি হতে হবে। তার মানে 2 বাই এটা -1, এই ঘরটা করার দরকারই নেই, এই ঘরটা করার দরকারই নেই। স্যার কেন করার দরকার নেই? আরে নেগেটিভ বেরিয়ে গেছে, x3 এর মান 0 এর বেশি হতে হবে, -1, তাহলে করার দরকার নেই। বলেছে এটা x3 এর মান যেখানে 0 এর বেশি হবে সেইগুলোই করব। তো এটা তো 0 এর কম করার দরকার নেই। তারপর এটা 8/4, এখানে দেখো 8/4 মানে হবে 2, তারপর একটা কত হবে? 4/2, 4/2 কত হবে? 2। দেখো টাই হয়ে গেল। হ্যাঁ স্যার টাই হয়েছে, আগের টেবিলে কিন্তু আগের স্টেজে টাই হয়ে গেছে, দেখো 2 আর 6 টাই বেরোয়নি, কিন্তু এখানে টাই হয়ে গেছে। টাই হলে কি করে করতে হয়? টাই হলে কি করে করতে হয়? ঠিক আছে, এটা মুছে দিই, এই ঘরটাও দরকার নেই, এটা তো আমার হয়ে গেছে, প্রশ্নটা হয়ে যেটা মুছে দিচ্ছি, কারণ এখানে কিছু নোট লিখতে হবে, এখানে কিছু নোট লিখতে হবে। তাহলে আমরা নোটটা কোথায় লিখবো? তোমরা নোটটা লিখবে, এই অঙ্কটা করতে এতটা বুঝতে পারলে, ঠিক তার নিচে লিখো, তার নিচে লিখো নোটটা, তার নিচে লিখো। লিখো ডিজেনারেসি, কি লিখবে নোটটা? ডিজেনারেসি, লিখো ডিজেনারেসি in LPP, in LPP may arise, degeneracy in LPP may arise, ঠিক আছে, at, দেখো at the initial stage, মানে LPP তে ডিজেনারেসি কখন অ্যারাইজ হবে?
অ্যাট দ্য ইনিশিয়াল স্টেজে অ্যারাইজ হতে পারে। আমরা যে ফার্স্ট সিমপ্লেক্স টেবিলটা করলাম না, সেখানেও অ্যারাইজ হতে পারে মিনিমাম, সেখানেও অ্যারাইজ হতে পারে ডিজেনারেসি। বা সেখানে যদি কখনো অ্যারাইজ না হয়, যেমন এই অঙ্কটা করছে, এই অঙ্কটা কিন্তু ফার্স্ট সিমপ্লেক্স টেবিলে কিন্তু অ্যারাইজ হয়নি, এখানে ফার্স্ট ইটারেশনে গিয়ে অ্যারাইজ হচ্ছে। কি করে বুঝবেন অ্যারাইজ হয়েছে? এই দেখো মিনিমাম রেশিও যদি টাই হয় তাহলে ভাববে ডিজেনারেসি অ্যারাইজ হয়েছে। ঠিক আছে, তো লিখো at any subsequent iteration stage, ঠিক আছে, তাহলে আমি কি বলছি ভালো করে মন দিয়ে শোনো। এলপিপি তে ডিজেনারেসি কখন অ্যারাইজ হয়? ঠিক আছে, এলপিপি তে ডিজেনারেসি যে কোনো স্টেজে অ্যারাইজ হতে পারে। সে তোমার ফার্স্ট টেবিলেও অ্যারাইজ হতে পারে, না হলে ইটারেশন স্টেজেও অ্যারাইজ হতে পারে। ঠিক আছে স্যার, কি করে বুঝবো অ্যারাইজ হয়েছে? এই যে মিনিমাম রেশিও করতাম না, মিনিমাম রেশিও যদি টাই হয়ে যায় তখনই ভাববে অ্যারাইজ হয়েছে। ঠিক আছে, মিনিমাম রেশিওতে টাই হয়ে গেলেই ভাববে ডিজেনারেসি অঙ্ক। সেই মিনিমাম রেশিও টাই তোমার ফার্স্ট টেবিলেও হতে পারে বা পরবর্তী অন্য কোনো টেবিলেও হতে পারে। তো এখানে লেখো মিনিমাম রেশিও, ফর্মুলা লেখো এলিমেন্ট অফ দ্য ফার্স্ট কলাম of unit matrix divided by corresponding element of key column। এটা কখন হবে? এটা অনলি টাই রো এর ক্ষেত্রে, অনলি টাইয়ের ক্ষেত্রে। ঠিক আছে, অনলি টাইয়ের ক্ষেত্রে। তো ঠিক আছে, বোঝা গেল। তাহলে এটা কি করে বের করব? দেখো ভালো করে শোনো। আরে তুমি ভাবার চেষ্টা করো, কি কলাম বেরিয়ে গেছে। তুমি যদি কি রো বের করতে না পারো তাহলে তুমি সেকেন্ড ইটারেশনে যাবে কি করে? তুমি তো কি কলাম পেয়ে গেছো, তোমাকে তো কি রো বার করতে হবে। কি রো যদি বার করতে না পারো তুমি নেক্সট স্টেজ করবে কি করে? সেই কি রো বের করার জন্যই তোমাকে এখন এটা করতে হচ্ছে। ঠিক আছে, তো তাই কি লেখা আছে ফর্মুলাটা, মিনিমাম রেশিও বের করার ফর্মুলাটা কি লেখা আছে? স্যার লেখা আছে এলিমেন্ট অফ দ্য ফার্স্ট কলাম অফ ইউনিট ম্যাট্রিক্স। এই স্টেজে এই টেবিলে ইউনিট ম্যাট্রিক্স কোনটা ছিল? স্যার ইউনিট ম্যাট্রিক্স ছিল x2 s2 s3 এই ছিল। বলছে এলিমেন্ট অফ দ্য ফার্স্ট কলাম অফ ইউনিট ম্যাট্রিক্স এর ফার্স্ট কলাম কোনটা? স্যার x2। তাহলে হবে ফর্মুলাটা হবে x2 ডিভাইডেড বাই করেসপন্ডিং এলিমেন্ট অফ কি কলামে কোনটা আছে? করেসপন্ডিং কি আছে বলো, করেসপন্ডিং কি আছে? স্যার x3 আছে। তাহলে x3 বসিয়ে দাও। এটা নিচে এটা x3, এইটা এই ঘরটা। তার মানে ফর্মুলাটা হবে এখানে x2 বাই x3। দেখো x2 কত ছিল? স্যার x2 ছিল, দেখো দরকার নেই, এখানে ড্যাশ আছে, এটা করার দরকার নেই। তোমাকে অনলি করতে হবে যেটা অনলি টাইয়ের ঘরটা দিয়ে করতে হবে। টাই কোনটা? এই দুটোতেই করতে হবে, এটা করার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা তারপরটা কি আছে? x2 কত আছে? 0/4 করলে কত হচ্ছে? 0/4 করলে 0 হচ্ছে। তারপর একটা 0/2 করলে কত হচ্ছে? 0 হচ্ছে। তাহলে এখানেও তো কিছু রেজাল্ট পেলো না, তোমার কোনো রেজাল্ট বেরিয়েছে? দুটোই 0, তুমি কি করে মিনিমাম পাবে না। তাহলে এরপরেরটা তাহলে x2 ক্যান্সেল, তারপরটা কি হবে? স্যার s2/x3 না, আমাদের নিয়ম কি ছিল? এলিমেন্ট অফ ফার্স্ট কলাম অফ ইউনিট ম্যাট্রিক্স ফার্স্ট কলামে তো কিছু পেলাম না, তাহলে তার মানে কোথায় চলে যাব? তারপর সেকেন্ডটাই চলে যাব, s2 লিখব। তাহলে লিখলাম s2/x3। তাহলে s2 কত ছিল? প্রথমটা তো কিছু হবে না। s2 কত ছিল? স্যার 1/4, এটা লিখব 1/4। ঠিক আছে, তারপরটা কত হবে? 0/2 মানে 0। মানে কোনটা লোয়ার? এই দুটোর মধ্যে? স্যার লোয়ার তো এইটা, মানে এই ঘরটা।
তাহলে এটা হয়ে গেল তোমার কি, এটা তো তোমার কি কলাম বেরিয়ে হলো, এটা কি রো আর এটা হচ্ছে কি এলিমেন্ট। ঠিক আছে, এত অবধি টুকে নাও, তারপরে স্টেজটা করাচ্ছি। তারপর করবো সেকেন্ড ইটারেশন, ফার্স্ট ইটারেশন হয়ে গেলে করবো সেকেন্ড ইটারেশন। ঠিক আছে, এখানে লিখছি সিবি, তারপর লিখছি বেসিক ভেরিয়েবলের বি, তারপর লিখছি এক্সবি, x1, x2, x3, s1, s2, s3। ঠিক তো, এবার তারপর কি ছিল, এই ঘরগুলো করব। xb এর উপরে লিখতে শিখেছিলাম cj, আচ্ছা কস গুলো লেখো 1 2 1 1 2 1 0 0 0। আচ্ছা, এখান দিয়ে কোনটা কোনটা লিভ করছে দেখো, এখানে x2 বেসিক ভেরিয়েবলে কি ছিল x2 s2 s3, স্যার s3 বেরিয়ে যাচ্ছে, s3 বেরিয়ে যাচ্ছে, s3 এর জায়গায় আসছে x3। তাহলে প্রথমে লেখো x2, তারপর লেখো s2, আর s3 এর জায়গায় কে আসছে x3। ঠিক আছে, এবার x2 এর কস্ট কত, x2 এর কস্ট 2, s2 এর কস্ট 0, আর x3 এর কস্ট কত 1। এবার দেখো পুরো আগের মতন করব, r ড্যাশ 1 এখানে লিখবো, r ডবল ড্যাশ 1, r ডবল ড্যাশ 2, r ডবল ড্যাশ 3। ঠিক আছে তো, তার মানে আমি কি বলেছিলাম, এই ঘরটা ফিল আপ করতে হবে। কি করে করব, তোমাকে লাস্ট টেবিল, এই টেবিলে লাস্ট টেবিল, এই টেবিলের আগে কোন টেবিল ছিল স্যার, এই টেবিলটা, এই টেবিলে কি রো কোনটা ছিল স্যার, কি রো তো ছিল এইটা। তাহলে কি রো এটা ছিল, এই রোর সাহায্যে, এই রোর সাহায্যে, এই রো মানে r ড্যাশ 3 এর সাহায্যে তুমি r ডবল ড্যাশ 3 বার করবে। তো স্যার r ডবল ড্যাশ 3 কি করে বের করব, r ডবল ড্যাশ 3 তুমি কার সাহায্যে বের করবে স্যার, r ড্যাশ 3 এর সাহায্যে। তাহলে r ড্যাশ 3 লেখো, ডিভাইড করবে কাকে দিয়ে, কি এলিমেন্ট কত 2, 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে বেরিয়ে যাবে। তার মানে এই ঘরটা করতে পারবো। তার মানে 4 কে 2 দিয়ে ভাগ করলে হবে 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে হবে 1, 0 কে 2 দিয়ে ভাগ করলে হবে 0, 2 কে 2 দিয়ে ভাগ করলে হবে 1, মাইনাস 1 কে 2 দিয়ে ভাগ করলে হবে মাইনাস 1 এর 2। ঠিক আছে তো, 0 কে 2 দিয়ে ভাগ করলে হবে 0, 1 কে 2 দিয়ে ভাগ করলে হবে 1/2। ঠিক আছে তো, আচ্ছা এখানে বেসিক ভেরিয়েবল কোনটা, এখানে লিখে দিচ্ছি, বেসিক ভেরিয়েবল হচ্ছে x2, s2 আর x3। এটা আইডেন্টিফাই ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 0 0 1, এখানে বসিয়ে দাও। x2 1 0 0, s2 0 1 0, আর x3 0 0 1 হয়ে গেল। যেই হয়ে গেল এটা মুছে দিলাম, জন্য একটা কালি ইউজ করে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। r ডবল ড্যাশ 3 হয়ে গেল, এবার কি করব, r ডবল ড্যাশ 2 বার করব, r ডবল ড্যাশ 2, r ডবল ড্যাশ 2 মানে এই ঘরটা বার করতে চাইছি, এই ঘরটা। এই ঘরটা বার করার জন্য তুমি খোঁজো, তোমরা তাড়াতাড়ি খোঁজো কি কলাম কোনটা ছিল স্যার, কি কলাম ছিল x3, এই যে এইটা ছিল কি কলাম, মানে তুমি এই ঘরের দিকে তাকাও, এই ঘরটার দিকে তাকাও, এই ঘরটার দিকে। আমি কোনটা বার করছি স্যার, r ডবল ড্যাশ 2 বার করছে, মানে এইটা, এইটা এইটা। তো আমাকে বলো আমি এইটা বার করছি, এইটা। ঠিক আছে, 0 বার করবো, এখন আমার টার্গেট 0 বার করবো। তার মানে এই r ডবল ড্যাশ 2 এর সরাসরি এই ঘরটার দিকে তাকাও, এই 4 এর সাথে, এই যে এই 4, এই 4 এর সাথে আমি এখানে লিখছি, 4 এর সাথে কি করলে
4 এর সাথে কি করলে তুমি এইটা পাবে, 0 পাবে। এই যে এই 4 এর সাথে কি করলে এই 0টা পাবে, সেই 4 এর সাথে 4 বিয়োগ করলে, 4 এর সাথে 4 বিয়োগ করলে, ঠিক আছে। তো দেখো r'2 বার করছো, কি করে r'2 বার করবে, অর্থাৎ এই ঘরটা কি করে বার করবে, এটা করার জন্য তোমার r2 লাগবে। r2 বলতে কোনটা, r2 মানে এই r'2, যে তুমি এই এই যে এই রোটা বার করবে কি করে, প্রিভিয়াস টেবিলটা দেখো, আগের টেবিলে কোনটা ছিল, একদম এইটা r'2, r' সাথে কি করলে স্যার 4 বাদ দিলে, 4 বাদ দিলে, লেখেন দেখো 4 কোথায় আছে, ঠিক আছে, এখানে লিখবে 4r'3। তাহলে কি বললাম আমি, 4 এর সাথে এই যে 4 এর সাথে কি করলে 0 বেরোছে, 4 এর সাথে 4 বাদ দিলে, তাই না, 4 এর সাথে কি বাদ দিলে, 4 এর সাথে কি করলে 0 বেরোছে, 4 এর সাথে 4 বাদ দিলে, করে দাও। ঠিক আছে, বুঝে গেল তো। তাহলে মোট কথা পার্টিকুলার তুমি যেই রোটা বার করবে, এটা বার করবে তো, এটা বার করার জন্য এর আগের রোটা তো নেবই, তাই এখানে r'2 নিয়েছি, মাইনাস তোমার যেটা বেরিয়ে গেল কোনটা, r'3, এইটা এই দুটো নিব, ঠিক আছে। তারপর রো অপারেশনটা করে নেবো, এটা বোঝা গেল তো। এবার তুমি যদি, আমি যদি আরেকটা বলি, আরেকটা কোনটা, r'1 কি করে বার করবে, একদম শর্টকাট টেকনিক, r'1 বার করো তো না, r'1 এটা নেবই, আর কোনটা বেরিয়ে গেছে আমার, r', কি বেরিয়ে গেছে বলো, r'3 বেরিয়ে গেছে। তো দেখো আমি বলছি কোনটা বের করবো, 1টা বের করবো, তার মানে -1 এর সাথে কি করলে 1 হবে, ঠিক আছে, এটা তো x3, সরি এই যে এটা ভুল হয়েছে, এইটা 0, -1 এর সাথে কি করলে 0 হবে, +1 করলে, তাহলে এটা প্লাস করে দাও, হয়ে গেল। এটা করি আগে, r'2 কত, r'2 হচ্ছে এটা 84004, এটা লিখছি r'2 84004, 110, আর হচ্ছে r'3 কোনটা, r'3 হচ্ছে এটা 2101 মাইনাস 1/2 0 1/2, কিন্তু 4 r'3 ছিল 4, 2 এর সাথে 4 গুণ করলে কত হচ্ছে 8, 1 এর সাথে 4 গুণ করলে হচ্ছে 4, 0 এর সাথে 4 গুণ করলে 0, 1 এর সাথে 4 গুণ করলে হচ্ছে 4, ঠিক আছে। তো 4 এর সাথে 1 এর 2 গুণ করছি, 4 এর সাথে 1 এর 2 গুণ করলে হবে 2, মানে -2, এটা -2, 4 এর সাথে 0 করলে 0, 4 এর সাথে 1 এর 2 গুণ করলে 2, এটা হবে 2, যোগ করে দাও, সরি এটা বিয়োগ ছিল, বিয়োগ করলে 8 থেকে 8 বাদ দিলে 0 0 0 0, 1 থেকে 2 বাদ দিলে -1, 1 থেকে 0 বাদ দিলে 1, 0 থেকে 2 বাদ দিলে -2। তাহলে এখানে বসিয়ে দাও, কোনটা করলাম, এটা হচ্ছে r'2 তে 4টে 0, 1টা 2টো 3টে 4টে 0, -1 1 -2, যেটা হয়ে গেল। এবার করব r'1টা লিখবো, r'1 কোনটা, 2 2 1 -1 2 2 1 -1 2 2 1 -1, তারপর 1 0 0, আর
ডবল ড্যাশ 3 কোনটা 2 1 0 1 2 1 0 1 মাইনাস 1/2 0 1/2 এটা কি করব যোগ 2 2 4 3 1 0 1/2 0 1/2 4 3 1 0 1/2 0 1/2 হয়ে গেল। এগুলো মুছে দিচ্ছি, সব কমপ্লিট হয়ে গেল। তারপর করবো জেড সে কি করে করবো 2 এর সাথে 4 গুণ করলে 8 আর 1 এর সাথে 2 গুণ করলে 10, 2 এর সাথে 3 গুণ করলে 6, 1 এর সাথে 1 গুণ করলে 1 7, 2 এর সাথে 1 গুণ করলে 2, 1 এর সাথে 1 গুণ করলে 1, 2 এর সাথে 1 এর 2 গুণ করলে 2 এর সাথে 1 এর 2 গুণ করলে কত হচ্ছে একই হচ্ছে। আবার 1 এর সাথে মাইনাস 1 এর 2 গুণ করলে মাইনাস 1 এর 2 মানে শুধু 1 এর 2 হচ্ছে। তারপরটা 0 হচ্ছে। তারপরটা 2 এর সাথে 1 এর 2 গুণ করলে 2 এর সাথে 1 এর 2 গুণ করব প্লাস 1 এর সাথে 1 এর 2 গুণ করব, তার মানে এটা হচ্ছে 1 প্লাস 1 এর 2 মানে 3/2। তারপর হচ্ছে zj মাইনাস cj, 1 থেকে 7 থেকে 1 বাদ দিলে 6, 2 থেকে 2 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0, 1 এর 2 থেকে 0 বাদ দিলে 1 এর 2, 0 থেকে 0 বাদ দিলে 0, 3 এর 2 থেকে 0 বাদ দিলে 3 এর 2, শেষ। সব কটা পজিটিভ বেরিয়ে গেছে, মানে অঙ্কটা কিন্তু শেষ। জাস্ট লেখালেখি করতে হবে, অঙ্ক শেষ হয়ে গেল। লেখো since all zj minus cj greater than equal to 0, comma দিয়ে লেখো the solution is optimum, the solution is optimum, the solution is optimum, comma দিয়ে কি লিখবো x2 এর মান বেরিয়েছে 4, s2 এর মান বেরিয়েছে 0, x3 এর মান বেরিয়েছে 2। দেখো কি করে করব, একদম ইজি। এই 2 এর সাথে 4 গুণ করলাম 8 আর 1 এর সাথে 2 গুণ করলে 10, आंसर 10 বেরোবে। आंसर 10 বেরোবে কি করে বেরোবে, ম্যাক্সিমাম z, অ্যাকচুয়ালি বের করতে হয় ম্যাক্সিমাম z। ফর্মুলা কি ছিল, ম্যাক্স z কি ছিল x1 2x2 আর x3। x1 তো এর মধ্যে কিছু বেরোয়নি, তাহলে বলতে পারি x1 0, 0 2x2, 2 into x2 কত ছিল 4, x3 কত 2, তাহলে 8 প্লাস 2 आंसर হলো 10। ব্যাস অঙ্কটা শেষ হয়ে গেল। ঠিক আছে, অঙ্কটা শেষ হয়ে গেল, আর কিছুই নেই। টু কেন বারবার অঙ্কটা দেখতে হবে, বারবার বলছি এই ভিডিওটা দেখার আগে আগের ভিডিওটা দেখতে হবে, তাহলে এই ভিডিও যা যা প্রবলেম আছে সেটা বোঝা যাবে। এই ভিডিওতে এমন কিচ্ছু শেখাইনি, আমি করেছি ডিজেনারেসি কখন অ্যারাইজ হবে, মিনিমাম রেশিওতে টাই হলে ডিজেনারেসি অ্যারাইজ হবে। ঠিক আছে, ওটা কি করে করবো, টাই যখন হয়ে গেলে অনলি এই ডিজেনারেসিটা করবো টাইয়ের ক্ষেত্রে কি করবো, ইউনিট ম্যাট্রিক্সে যেটা ফার্স্টে ছিল সেটা ডিভাইডেড বাই কি করবো, সেটা ডিভাইডেড বাই ওই কি কলাম, তাই না? তো করে ফেলবো। আর নতুন শিখিয়েছি, আগের দিন যেমন ক্যালকুলেশন করতে প্রচুর টাইম লাগে, সেই ক্যালকুলেশন শর্টকাটে কিভাবে করা যায় সেটা শিখিয়েছি, সেটা একটু মন দিয়ে শুনো, নাহলে তো আবার পরের ক্লাসে ওরকম টাইপের আছে, করবোই, বোঝা যাবে।